আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, কেউ যদি এই মুহূর্তে পরিকল্পনা করে থাকে, অর্থাৎ লন্ডনে আসার জন্য পরিকল্পনা করে থাকে, তাহলে তাকে কোন কোন ধাপে কত টাকা ব্যয় করতে হবে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে, যারা এই মুহূর্তে পরিকল্পনা করতেছেন লন্ডনে আসার জন্য। লন্ডনে আসার জন্য আমাদেরকে যেই খরচগুলো বহন করতে হয়, অর্থাৎ যেই ধাপে ধাপে খরচগুলো আসে, তার মধ্যে সবচেয়ে বড় যে অ্যামাউন্টটা বা সবচেয়ে বড় খরচটা আসে সেটা হচ্ছে টিউশন ফির উপর। টিউশন ফি এটা ইউনিভার্সিটি ভেদে ডিপেন্ড করে থাকে, অর্থাৎ আপনি লন্ডন শহরের ইউনিভার্সিটি টিউশন ফি একরকম হয়ে থাকে, আউটার লন্ডনের টিউশন ফি আরেক রকম হয়ে থাকে। তো এটা বলাই যায় যে আপনি কোন ইউনিভার্সিটিতে আসতেছেন সেটার উপরে ডিপেন্ড করতেছে আপনার টিউশন ফি কত টাকা হবে। আবার অনেকে স্কলারশিপের পরিমাণটাও এখানে আসে। তো আমি একটা অ্যাপ্রক্সিমেটলি টিউশন ফি ধরে নিলাম 12,000 থেকে 18,000 টাকা। অর্থাৎ আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, ধরেন আমার কোর্সের টিউশন ফি ছিল 15,000 টাকা, এবং সেই সময়ে আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল যে মিনিমাম 5,000 পাউন্ড দিয়ে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো। এখন এই সুযোগটা অনেক ইউনিভার্সিটিতে থাকে এবং অনেক ইউনিভার্সিটিতে থাকে না। তো আমি ধরেই নিলাম যে আপনার ইউনিভার্সিটিতে টিউশন ফি ধরা আছে 15,000 টাকা, এবং তার পে সিস্টেমটা হচ্ছে 50%। তো আপনি যদি বাংলাদেশ থেকে 50% টিউশন ফি আপনাকে দিতে হয়, অর্থাৎ 7,500 টাকা আপনাকে দিতে হবে। আমি যদি আজকের রেট অনুযায়ী এটার অ্যামাউন্টটা দাঁড় করাই, অর্থাৎ 7,500 আপনি 164 অথবা 65 টাকা দিয়ে গুণ করে নেবেন, তাহলে এটার অ্যামাউন্টটা চলে আসবে। এরপরে যেই বড় খরচের হারটা সেটা হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট কারো যদি ওই রকম পরিমাণ অ্যামাউন্ট থাকে অ্যাসেট, তাহলে এইখানে আসলে খরচের তেমন একটা বিষয় আসে না। যদি কেউ অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টটা সে যদি নিজে নিজে তৈরি করতে চায়, অর্থাৎ ব্যাংকের সহায়তা নিয়ে তৈরি করতে চায়, তাহলে এখানে একটা বড় একটা অ্যামাউন্টের বিষয় আসতেছে। যেমন আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার ওই রকম অ্যাসেট ছিল না, যার কারণে ব্যাংকের থেকে আমাকে সাহায্য নিতে হয়েছে, এবং এটার জন্য অ্যাপ্রক্সিমেটলি 40 থেকে 60-70 হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট চলে আসবে আপনার 2 মাসের বা হচ্ছে যত দিনের জন্য ভিসার জন্য আপনি এটাকে আপনার অ্যাকাউন্টে রাখবেন। এটা ব্যাংকের সাথে এটা একটা করা হয়। 3 নম্বর যে খরচটা আসতেছে সেটা হচ্ছে আইএসএস ফি। এই দেশের বর্তমান রুলস অনুযায়ী আপনাকে স্টুডেন্টের আইএসএস ফি ধরা হয়েছে 776 পাউন্ড। অর্থাৎ এটাকে আপনি বাংলা টাকায় ওই রেট অনুযায়ী 165 টাকা দিয়ে গুণ করলে আপনার এই রেটটা বের হয়ে যাবে। 3 নম্বর যেই বা পরবর্তী যে ধাপটা আসবে সেটা হচ্ছে টিবি টেস্টের বিষয়টা খুবই কম, কারণ বাংলাদেশে এটা খরচ সাধারণত 8 থেকে 12-13 এরকম একটা খরচ হয়ে থাকে সাধারণত। এরপরে যে খরচটা আসবে সেটা হচ্ছে ভিসা ফি, অর্থাৎ আপনাকে সকল ডকুমেন্টস রেডি করার পরে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন। এই ভিসা ফিটা নির্ধারণ করা হয়েছে এই দেশের বর্তমান রুলস অনুযায়ী আপনাকে 558 পাউন্ডের মতো লাগবে, এবং এই খরচগুলো আপনি টোটালি কনভার্ট করে নেবেন ওই দিনের রেট অনুযায়ী বাংলাদেশি টাকায়, তাহলে এটার রেটটা চলে আসবে। অর্থাৎ আপনি টিউশন ফি দিলেন, আইএসএস ফি দিলেন, টিবি টেস্টের খরচ বহন করলেন, দেন আপনি ভিসা সাবমিটের জন্য ভিসা ফি দিলেন। এরপরে মোটামুটি আপনার ভিসাটা চলে আসবে, বা যদি চলে আসে তারপরে কিছু খরচ থাকে, যেমন আপনার শপিংয়ের জন্য একটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্টেই এখানে বহন করতে, যেহেতু আপনি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসতেছেন, সেই ক্ষেত্রে আপনার কিছু শপিংয়ের জন্য অবশ্যই খরচ বহন করতে হয়। এরপরে যে আলাদা যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আপনার এখানে অবশ্যই থাকার জন্য একটা বাসা ভাড়া তৈরি করে বাসা ভাড়া নিতে হবে, এবং এগুলো আপনার সুবিধার জন্য বাংলাদেশ থেকে এগুলো ফিক্সড করে আসাটাই বেটার, কারণ আসার পরে আপনার যদি ওইরকম রিলেটিভ না থাকে তাহলে আপনি অনেক বড় একটা প্রবলেমে পড়ে যাবেন। তো সেই জন্য দেখা যায় যে সাধারণত এই দেশের একজন সিঙ্গেল স্টুডেন্ট হিসেবে আপনি শেয়ার রুমের কথা যদি বলি, আপনি সিঙ্গেল হিসেবে 400 বা 500 টাকার ভিতরে আপনার বাসা ভাড়াটা ম্যানেজ হয়ে যাবে।
এরপরে যে খরচটা আসে সেটা হচ্ছে আপনার ব্যাকআপ মানি, অর্থাৎ আপনি যখন এই দেশে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসতেছেন তখন আপনাকে শুরুতে অবশ্যই আপনাকে সার্ভাইভ করতে হবে। সেই জন্য আপনার বাসা ভাড়া বাবদ বা আপনার ডেইলি গ্রোসারি, ইচ অ্যান্ড এভরিথিং, টিউশন, ইউনিভার্সিটিস, ট্রান্সপোর্ট ফি, অল ওভারঅল অনেকগুলো খরচ এখানে আসে। তো দেখা যায় যে আপনি এখানে দরকার হয়, যদি কারো রিলেটিভস এখানে থাকে তাহলে এই বিষয়টা নিয়ে আসলে কনসার্ন হওয়ার কিছু, কারণ সেই আপনাকে ব্যাকআপ দিতেছে। বাট যদি এরকম হয় যে আপনার আসলে এখানে হেল্প করার মতো বা ব্যাকআপ দেওয়ার মতো কেউ থাকে না, তাহলে আপনাকে মিনিমাম 2 মাসের জন্য, যদি এর বেশি সময়ের জন্য আপনি ব্যাকআপ নিয়ে আসেন বেটার, বাট অন্তত 2 মাসের ব্যাকআপ আপনাকে নিয়ে আসতে হবে। যেমন আমি যদি ধরেই নিই যে আপনার বাসা ভাড়া হচ্ছে 400 পাউন্ড, তাহলে 400 পাউন্ড এবং 400 পাউন্ড অর্থাৎ 800 পাউন্ড আপনার বাসা ভাড়া আছে। এর পাশাপাশি আপনার গ্রোসারি আছে, ইউনিভার্সিটি, ট্রান্সপোর্ট ফি আছে, অল ওভারঅল আপনার মোটামুটি 1500 পাউন্ডের মতন থাকতেছে। এটা একটা সেফ জোন, অর্থাৎ আপনি আসার পরের দিনেই আপনি জব শুরু করে দিয়েছেন, বিষয়টা আসলে এরকম না। আপনাকে জব পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে এখানে সার্ভাইভ করতে হবে। তো ওভারঅল তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে আপনার টিউশন ফি 50% ধরে নিলে, ধরেন আপনার টিউশন ফি একসাথে বাংলা টাকায় কনভার্ট করে যোগ করে নেন, তাহলে আপনার এই মুহূর্তে অর্থাৎ লন্ডন আসার জন্য টোটাল কত টাকা লাগতেছে এই বিষয়টা আপনি বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।